হাবিবুর রহমান হাবিব, আপনার এই কথা শুনতে সরোয়ার তুষারের কাছে যাওয়ার আগে একটু বলে রাখি যে 4 আগস্টেও কিন্তু শতাধিক মানুষ 2024 সালে প্রাণ হারিয়েছিলেন এবং সেই ঐতিহাসিক ঘোষণাটি অর্থাৎ 6 মার্চ নয়, মানে 6 আগস্ট নয়, 5 আগস্টই মার্চ টু ঢাকা। এবং তারপরেই তো আসলে বলা চলে যে ইতিহাসে একটা বাক বদল। সরোয়ার তুষার, জুলাই জুড়ে যেসব ছাত্র সংগঠন একত্রে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ বর্তমানে যেটি, তখনকার সরকারি দলীয় ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলেন যারা সবাই মিলে, তারা আজকে আসলে এক দল আর এক দলকে রক্তাক্ত করছেন। মানে অনেক কিছু নিয়ে আলোচনা করার ছিল, কিন্তু ঘুরে ফিরে আজকের দিনে এই আলোচনাটি মানে নিশ্চয়ই অপ্রত্যাশিত। জি, আপনাকে ধন্যবাদ। 24-এর 4 আগস্ট ছিল সম্ভবত একক দিন হিসেবে সবচেয়ে বেশি লাশ পড়েছিল যে দিনটায়, প্রাণহানি, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এবং সেদিন আমরা ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে আমরা হেলমেট পরে রাস্তায় নামতে দেখেছি। 2 বছরের মধ্যে আজকে আমরা যুবদলকে রাস্তায় নামতে দেখছিলাম সেই হেলমেট পরা। নয়নকে দেখলাম লাঠি সোটা হাতে এক দলকে নেতৃত্ব দিচ্ছে এবং একটা মাদ্রাসার ভিতরে ঢুকে সেখানে পেটাচ্ছে অনেককে, এবং বিভিন্ন ক্যাম্পাসে এই সহিংসতাটা ছড়িয়ে যাচ্ছে। এখন এটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। কিন্তু আপনি ভাই অবশ্য বলেছেন যে আন্তরিকতা আছে, কিন্তু সেটা মেকি আন্তরিকতা হলে তো হবে না। আপনি হবিগঞ্জের ঘটনাটা যদি দেখেন, মানে যেখান থেকে এগুলো সবই কিন্তু একটা একটার সাথে সংযুক্ত। একটা সহিংসতা আরেকটা সহিংসতাকে উস্কে দেয় বা জন্ম দেয়। ছাত্রদল, যুবদলের কোনো একটা কারণে মনে হচ্ছে তাদের যে আমরা এখন রাস্তায় নেমে এগুলো করতে পারবো, মারতে পারবো। তারা হাসপাতালে ঢুকে মানুষকে মেরেছে শিবির সন্দেহে। আগে সেম প্যাটার্ন একটা ভিডিও দেখলাম, সেখানে একটা ছেলের গলার মধ্যে এরকম তারা পাড়া দিয়ে, কেডসের জুতার সহ পাড়া দিয়ে বলছে, তুই বাঙালি না রাজাকার বল। সেম জিনিস, সেম বাইনারি, আওয়ামী লীগের মতো, যে হয় বাঙালি আর বাঙালি বাইরে সব রাজাকার। এবং বাঙালি মানে কি, তারা যাকে বাঙালি বলবে তারা বাঙালি। আপনি আমি আমরা এখানে সবাই তো বাঙালি, কিন্তু আমরা আসলে বাঙালি না, তাদের চোখে আমরা রাজাকার। তো এখন আপনি সেম জিনিসই করছেন, বল তুই বাঙালি না রাজাকার। বাঙালি না রাজাকার এটা তো কোনো মানে বাইনারির তুলনা হতেই পারে না। কিন্তু সেই জিনিসটাই ফিরে আসছে। আমি এগুলো ভিডিওগুলো দেখতে দেখতেই আসলাম। এখন হবিগঞ্জে যেটা আপনি দেখলেন যে টানা কয়েকদিন যাবৎ আমাদের সাথে এগুলো করা হলো, এক ধরনের সন্ত্রাসী আচরণ করা হলো, একটা ছেলের চোখ উপড়ে ফেলা হয়েছে, সে এখন ঢাকায় চিকিৎসাধীন, কিন্তু চোখটা ফেরত পাবে না। আজকে পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে। তাহলে আমরা বুঝবো যে প্রধানমন্ত্রী আইনের শাসন কায়েম করতে চান, কিংবা প্রধানমন্ত্রী আন্তরিক। আপনি তো শুধু প্রধানমন্ত্রীর একজন ভালো মানুষ এটা দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না। এভাবে কি রাষ্ট্র চলে? একটু যোগ করছি, আইনের শাসন বলতে নিশ্চয়ই আপনারা এটাও চান যদি আপনাদের পক্ষ থেকেও কারো দোষী হতো, অবশ্যই যাতে আইনের আওতায় আসে। 100%। এখন কি কিন্তু কি ঘটছে, আপনারা আপনাদের দলীয় ইশতেহারে বলেছেন সর্বস্তরে আইনের শাসন কায়েম করব। বিএনপির 31 দফার এটা একটা দফা, এটা একটা প্রতিশ্রুতি। তো আমরা কি আইনের শাসন দেখতে পাচ্ছি? হবিগঞ্জে যারা হামলা করলো তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি নাম উল্লেখ করে, তাদেরকে আপনি জামিন দিয়ে দিয়েছেন। আর আমাদের বিরুদ্ধে একটা ভুয়া মামলা করেছে, যারা আমরা আক্রান্ত, আমরা ভিকটিম, আমাদেরকে মানে মামলা দেওয়া হয়েছে, সেই মামলা আপনি গ্রহণ করেছেন। আমাদের বিরুদ্ধে আইফোন চুরি মামলা দেওয়া হয়েছে। আপনি এর আগে আমরা আওয়ামী লীগ আমরা দেখতাম ওই ভ্যানিটি ব্যাগ চুরি মামলা, তারপরে মাছ চুরি মামলা, এইসব হইতো। এখনও সেম জিনিসই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। পুলিশ ওই একইভাবে 144 ধারা জারি করছে, যেখানে কিনা আপনার যারা প্রথম সংবিধান কি বলে আপনার মানে মিটিং মিছিল করে, এটা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। তাহলে সেটাকে তো আপনার পুলিশ প্রোটেকশন দেবে, সেটাকে মানে নিরাপত্তা নিশ্চিত করবে। পাল্টা যখন কেউ কর্মসূচি দিচ্ছে, আপনি সেটাকে দেখিয়ে 144 ধারা দিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে যেতে বাধা দিচ্ছেন। এটাই ঘটেছে হবিগঞ্জে। এখন আবার এইগুলো ক্যাম্পাসে সর্বত্র ঘটে যাচ্ছে। তো এই সন্ত্রাস কিংবা এই ছাত্ররা, এই ক্যাডার রাজনীতি, এটা তো বাংলাদেশ অনেক দেখেছে। বাংলাদেশের মানুষেরা মনে প্রাণে ঘৃণা করে, সেই জিনিস ফেরত আসছে। এবং মিডিয়াগুলোতে এটাকে সংঘর্ষ বলা হলেও মূলত এটা একচেটিয়া হামলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা মানে আমরা দেখবো যে যদি সরকার যারা প্রকৃত অর্থে দোষী তাদেরকে গ্রেফতার করে, তাহলে আমরা বুঝতে পারবো যে সরকার আসলে এখানে আন্তরিক। কিন্তু আমরা সেরকম কিছু দেখছি না। হবিগঞ্জের ঘটনায় কাউকে অ্যারেস্ট করা হয় নাই। আপনি কাউকে অ্যারেস্ট করলেন না, কিন্তু যে ছেলেটা চোখ উপড়ে ফেলা হলো তাকে তো অ্যারেস্ট করা উচিত ছিল। মানে তার যারা চোখ উপড়ে ফেলো তাকে তো আপনি অ্যারেস্ট, দোষী যারা, কিন্তু সেটাও তো আমরা দেখি নাই। ফলে সার্বিকভাবে এটা খুবই ভীতিকর একটা পরিস্থিতি, মানে ক্ষুব্ধ করার মতো একটা পরিস্থিতি। এবং এটা সুযোগ যে কেউ নিতে পারে, যদি এরকম ফ্র্যাজাইল থাকে সরকারি দল, বিরোধী দল, সরকারি ছাত্র সংগঠন, বিরোধী ছাত্র সংগঠনের মধ্যে সম্পর্ক যদি এই মাত্রায় খারাপ হয়ে যায়, তাহলে এটা সুযোগ কিন্তু পতিত শক্তি কিংবা তাদের যারা আঞ্চলিক শক্তি
যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তারা কিন্তু এটা নেবে। এবং সরকার তো ভেতর থেকে খুবই ভালনারেবল, এটা আমরা সবাই জানি। সরকারের ভেতরে ভালো চলছে না সরকার, যে প্রতিশ্রুতি দিয়ে তারা এসছে তারা সেটা পালন করতে পারছে না। আজকে গ্যাস সংকট, আজকে বিদ্যুতের দাম আপনি বাড়িয়ে দিচ্ছেন, ভুতুরে বিল আসছে, দ্রব্যমূল্যের লাগামহীন একটা অবস্থা, কয়েকদিন আগে তেলের দাম বাড়া, মানে এমন একটা জায়গা নাই যেখানে আপনি বলতে পারবেন যে গভর্নমেন্ট ইজ পারফর্মিং বা গভর্নমেন্ট ইজ ট্রাইং। সব রাতারাতি হয়ে যায়, এটা আমরা সবসময় বলেছি, সব রাতারাতি হবে এটা আমরা কেউ আশা করি না। কিন্তু সরকার তো সিমটম দেখাতে হবে যে আমি চেষ্টা করছি, আমি করছি। আপনি আইন শৃঙ্খলা অবস্থা দেখেন, যেখানে সেখানে ওপেন ফায়ারিং করে গুলি করে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সেটা নিয়ে সরকারের কোনো বক্তব্য নাই। সব জায়গায় আপনি দলীয় নিয়োগ দিচ্ছেন। অর্থাৎ যেটা জুলাইয়ের পরে এই নির্বাচিত সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে আপনি সুশাসন নিশ্চিত করবেন, দুর্নীতি কমাবেন, দলীয়করণের ঊর্ধ্বে আসবেন, যেগুলো আপনারই কমিটমেন্ট, আমাদের নতুন করে বলতে হবে না, তাদেরই কমিটমেন্ট এগুলো, সেগুলোর জায়গায় ফিরে এসছে ঠিক পুরনো সবরা। এই যে দলীয় নিয়োগ দেওয়া, এটা পুরনো একটা আওয়ামী কালচার। ছাত্র সংগঠনে এই ধরনের বেপরোয়া আচরণ, সরকারি ছাত্র সংগঠন, এটা পুরনো কালচার। সব কিছু দাম বেড়ে যাওয়া পুরনো কালচার। সেগুলোর আবার গতকালকে পাওয়ার মিনিস্ট্রি একরকম হুমকি দিল যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তাহলে কারা চালাচ্ছে সরকার আপনি বলেন? একটা পোস্ট দিয়ে আপনি রাখতে পারছেন না, এডিট করতে হচ্ছে, এভাবেই চলছে এখন।